হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের সবার প্রিয় রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে দেখো, তোমাদের যে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা হ্যান্ডওভার করা হয়েছে, সেই টেস্ট পেপারের আমাদের ভৌতবিজ্ঞানের যে প্রথম পেজ আছে, অর্থাৎ পেজ নাম্বার কত, 237। এই 237 পেজের আমরা সম্পূর্ণ ডিটেল সলিউশন আজকে করব। চলো কথা না বাড়িয়ে একদম ডিরেক্ট সলিউশনে যাওয়া যাক, কেমন? দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, পড়লেই দেখতে পাবে এবং বুঝতেও পারবে কি বলেছে। বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা সর্বনিম্ন। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা সর্বনিম্ন হয়? মেসোস্ফিয়ার। তাহলে ফার্স্টের যে কোশ্চেন ছিল তার অ্যান্সার হয়ে গেল মেসোস্ফিয়ার। তারপরে দেখছি কি বলেছে দেখো, পার্শ্ববর্তী পিভি লেখচিত্র অনুযায়ী T1 ও T2-র মধ্যে কোন সম্পর্কটি সঠিক। এখানে অপশনগুলো দেওয়া আছে, বাট অপশনটা জানার আগে সেটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, এটা যদি দেখো ভালো করে, এইখানে একটা গ্রাফ আছে দেখো, আর এই একটা গ্রাফ আছে, দুটো গ্রাফ দিয়েছে। ভালো করে যদি দেখো, দুটো গ্রাফের মধ্যে আয়তন কার বেশি আছে? দেখো, আয়তন বেশি আছে সেকেন্ড গ্রাফটার আয়তন কি আছে দেখো, বেশি আছে। আচ্ছা, এই যে দেখো, আয়তন বেশি আছে, চাপটাও কি আছে, বেশি আছে। সুতরাং T2 উষ্ণতাটা কি হবে? বেশি হবে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, গ্যাসের বাষ্প, এটা তো সবাই জানো, এম সমান 2D হয়, এটা আর বেশি বলে লাভ নেই, এম সমান 2D। তোমাকে এইখান থেকে ম্যাথ দিতে পারে, বলে দেবে অক্সিজেন বা হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব এই, তো তার আণবিক ভর কত, আরামসে তোমরা অ্যান্সার দিতে পারবে। তরলের কয় প্রকারের প্রসারণ পাওয়া যায়? তরলে হচ্ছে 2 প্রকারের প্রসারণ পাওয়া যায়। আচ্ছা, কঠিনের কত প্রকারের প্রসারণ পাওয়া যায়? মাথায় রাখবে, কঠিনের 3 ধরনের প্রসারণ পাওয়া যায়। কঠিনের 3 ধরনের প্রসারণ পাওয়া যায়। প্রসারণ পাওয়া যায়। চলো নেক্সট দেখো কি বলছে। বলছে নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে, এটা তোমরা ক্লাস 12-এ গিয়ে পাবে, এর গ্রাফটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। এরপরে কি বলছে দেখো, যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার এত হয়, তীব্রতার এত গুণ হয়, তবে তার তরঙ্গ দৈর্ঘ্যের বিক্ষিপ্ত। আচ্ছা দেখো না, ইকুয়েশনটা তোমরা জানো, I প্রপোর্শনাল টু ল্যামডা টু দি পাওয়ার 4 হয়, সেই ইকুয়েশনটা থেকেই আমরা করব। ধরে নাও I2 বাই I1 ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2 এর হোল টু দি পাওয়ার কত হবে? 4। এটা সমান আছে, দেখো বলেছে কি, প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার কত গুণ? 81 গুণ বলেছে। আচ্ছা, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ হবে? মন দিয়ে কোশ্চেনটা যদি পড়ো বোঝো, তাহলেই বুঝতে পারবে অ্যান্সার কি হবে না হবে। ঠিক আছে, তাহলে দেখো না, I2 বাই I1 এর ভ্যালু কত হবে? 81। তাহলে দেখো ল্যামডা 1 বাই ল্যামডা 2 যদি করো, তাহলে এটা পেয়ে যাবে কত? 3। তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু যদি করো, আচ্ছা একটু গন্ডগোল হয়ে গেল, এটা 1 বাই 81 হতো, 1 বাই 81 হবে। এখানে কেসটা দেখো, বলেছে না, আর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81, বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81, মানে এই নিচের পোর্শনটা 81। আচ্ছা, তাহলে দেখো ল্যামডা 1 বাই ল্যামডা 2 এটা সমান হয়ে যাবে কত? দেখো 1 বাই 3। তাহলে দেখো ল্যামডা 1 সমান আসবে ল্যামডা 2 বাই 3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 1 বাই 3 গুণ। ওকে, আচ্ছা পাশের চিত্র দেওয়া আছে, দেখো এটা কোন সমবায় আছে? এটা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় সূত্র তোমরা জানো, 1 বাই R1 প্লাস 1 বাই R2 হয়। দেখো এটাই করলে এই অ্যান্সারটা পাবে, এটা আর করছি না। বলছে নিচের কোনটি 1 ওয়াটকে বোঝায়? আচ্ছা, 1 ওয়াট মানে কি? ক্ষমতা। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। কার্য মানে কি ছিল দেখো না, W সমান ছিল কত? Q ইন্টু ভি বাই টি। কিউ সমান আইটি হয়, তাহলে টিটি কেটে যাবে, তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার খুঁজতে হবে, কোথায় আছে? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দেখো এখানে আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
কি বলেছে দেখো, ভরের সঠিক ক্রম কোনটি। আচ্ছা, এখানে সব থেকে হালকা আগে রশ্মি দেখতে হবে, আলফা বিটা গামার মধ্যে সব থেকে হালকা রশ্মি আগে দেখতে হবে কোনটা। সব থেকে হালকা রশ্মি হচ্ছে গামা, তাহলে গামা সবার শেষে কোথায় আছে আগে দেখো, গামা দেখো আছে এইখানে, সুতরাং অপশন এটাই হয়ে যাবে তাহলে কি সঠিক অ্যান্সার। আচ্ছা, মেন্ডেলিপের পর্যায় সারণীতে কত জোড়া মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায় না, এটা হয়ে যাবে 4 জোড়া। কোন কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে। আচ্ছা, সমযোজী দ্বিবন্ধন আছে, সমযোজী দ্বিবন্ধন কে গঠন করতে পারবে, একমাত্র CO2, বাকিগুলো কিন্তু সব সিঙ্গেল সিঙ্গেল, এটাও সিঙ্গেল হবে, এটাও সিঙ্গেল হবে, এটাও সিঙ্গেল হবে। অ্যাসিড মিশ্রিত জলে, আচ্ছা ক্যাথোডে এত ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে অ্যানোডে কত ml হবে। আচ্ছা, এইখানে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের অনুপাতটা একটু মনে করো তো, কত ছিল আয়তনের, 2:1 না। এটা যদি 20 হয় তাহলে 2 মানে 20 হলে 1 মানে কত হবে 10, তাহলে 10 ml কোথায় আছে দেখো অপশন বিতে। ওলিয়ামের সংকেত দিয়ে দিচ্ছে, রাসায়নিক নাম চাইছে, পাইরোসালফিউরিক অ্যাসিড হয় এর, এটা অবশ্যই তোমরা জানো, এটা কি হয় পাইরোসালফিউরিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, নীল বর্ণের কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতল লাল ধাতব কপারে আস্তরণ সৃষ্টি হয়। ওকে, এর কারণ কি, সক্রিয়তা শ্রেণীতে কপারের অবস্থান কোথায় আছে সেটা আগে দেখতে হবে। কপারের অবস্থান কোথায় হয়, নিচে, তাহলে সক্রিয়তা শ্রেণীর কোথায় নিচে লেখা আছে একটু দেখো। আচ্ছা, কপার আয়রনের নিচে, এই যে কপার আয়রনের নিচে অবস্থান করে, তাহলে অপশন বি হয়ে যাবে এর কি সঠিক অ্যান্সার। সম্পৃক্ত হাইড্রোকার্বন, মনে করো সম্পৃক্ত হাইড্রোকার্বন কি ছিল, যেখানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে, এখানে দেখো না কার্বন কার্বন কত বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাহলে কোন আনসারটা হয়ে যাবে আমাদের অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো এমসিকিউ এই পর্যন্তই ছিল, এরপর আমরা শর্ট কোশ্চেনগুলো একটু ডিসকাস করব। ফার্স্ট শর্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে কি কয়লার তাপন মূল্য এত কিলোজুল পার কেজি বলতে কি বোঝো, মন দিয়ে শুনবে। এত কিলোজুল পার কেজি মানে কি, 1 কেজি কয়লা যদি তুমি সম্পূর্ণ দহন ঘটাও, কি বললাম 1 কেজি কয়লার যদি তুমি সম্পূর্ণ দহন ঘটাও, তাহলে তুমি কত কিলোজুল তাপ পাবে বলো তো, 15,000 কিলোজুল তাপ পাবে। দেখো ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কি করবে বলো তো, তোমাদের বন্ধুদের মধ্যে একটু লিঙ্কটি টুক করে শেয়ার করে দিও, আর একটা সুন্দর দেখে লাইক এবং কমেন্ট দিও। ওকে, চলো এরপরের কোশ্চেন কি বলেছে দেখো না, সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা। দেখো সৌরশক্তি সূর্যের উপস্থিতিতেই সেলগুলো তো চার্জ হয়, তাহলে সূর্য যেদিন বেরোবে না সেই দিন সেলের চার্জের পরিমাণটা কি হবে, কমে যাবে। মানে মেঘমুক্ত আকাশের ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহার করা যায়, কিন্তু মেঘযুক্ত আকাশের ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহার করাটা উপযুক্ত নয়। ঠিক আছে, আচ্ছা পাশের বিবৃতিটি সত্য না মিথ্যা এটা বলতে হবে। কি বলেছে দেখো না, অভিকর্ষের বিপরীতে ব্যাপন হতে পারে, হতে পারে কি, হ্যাঁ হতে পারে। তুমি ভাবো না একটা কর্পূরকে দহন ঘটাচ্ছ, তার সেই ব্যাপিত হয়ে কোন দিকে যাবে, উপর দিকে যাবে, অভিকর্ষ কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, সুতরাং এই তত্ত্বটি কি হবে বলো তো সত্য, এই তত্ত্বটি কি হবে সত্য। উদাহরণটা মনে রাখবে যেভাবে বললাম আমি। পরের কোশ্চেন কি বলেছে দেখো না, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, কোনো প্রবলেম নেই, আরামসে হবে। দেখো পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আরটি করা যাবে, আরটি করা যাবে। আচ্ছা, ঘনত্ব বের করতে হবে না, ঘনত্ব মানে কি হবে বলো তো, ভর বাই আয়তন। কি বললাম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এটাকে যদি তুমি এখানে নামিয়ে দাও, এটাকে তুমি এখানে নামিয়ে দাও, এটাকে কি করবে এখানে নামিয়ে দিবে, তাহলে দেখো না পি এম বাই আর টি ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, ভর বাই আয়তন পেলে। তাহলে ভর বাই আয়তন মানে কি হয়ে যাবে, এটা ঘনত্ব, তাহলে ঘনত্ব হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল দেখো না, পিএম বাই আর টি, পিএম বাই আর টি। পরে কোশ্চেন কি বলেছে দেখো না, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত।
দেখো এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা বের করবে, আমি অ্যান্সারটা জানি বাট এটা তোমরা বের করবে। দেখো সেলসিয়াসে কত হয় বলো না, সেলসিয়াসে মানটা হয় -273°C। হ্যাঁ স্যার এটা বের করবো তো, কিন্তু কোন সূত্র থেকে বের করবো? দেখো এটা করার জন্য তোমরা ইউজ করবে C/5 = F-32/9। এটা দেখবে 459 সামথিং কিছু একটা পাবে, মাইনাস আসবে, কিন্তু এখান থেকে বের করে নেবে ইজিলি। ওকে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত। আচ্ছা এটা কে কে জানো না তারা একটু কমেন্ট করে জানাবে, এবং কি করে বের করতে হয় সেটা দেখো সূত্রটার থেকে আসবে। ঠিক আছে, আমি দেখো নিশ্চয়ই করছি। কে সমান হয় এটা আসবে কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু ডেল থিটা। এটা এনার্জির কি ছিল, mL²T⁻²। একটা কেটে গেল, তাহলে এখানে আর একটা থাকবে, আর একটা এল কেটে যাবে, তাহলে এইখানে আচ্ছা একটা টি ছিল, টিটা উপরে ছিল তার মানে নিচে আসবে। আচ্ছা এটার সাথে এলো একটা থিটা ইনভার্স আর একটা আসবে টি ইনভার্স, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে, আর একটা এল ছিল এল আসবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে mL T⁻³ θ⁻1। ক্লিয়ার, দেখে নাও। ওকে, তাহলে এটা হয়ে গেল কি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। দেখো এইভাবে বের করে নেবে, মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই, কেমন? পরে কি বলছে দেখো, বলছে কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে। কি শর্তে কি বলেছে, উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে, মাথায় রাখতে হবে এটা, যখন উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন বেশি হয়ে যাবে। কি বললাম, যখন উপাদানের প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়ে যাবে। চলো এরপরে কি কোশ্চেনটা আছে, কোশ্চেনটা দেখে নাও। কি বলেছে দেখো, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × এত হলে আচ্ছা প্রতিসরাঙ্ক কত, আচ্ছা প্রতিসরাঙ্কের সূত্র কি, এখানটাই করছি। প্রতিসরাঙ্কের সূত্র কি, মিউ ইকুয়াল টু কত হয় C/V, মিউ ইকুয়াল টু কি বললাম C/V। প্রতিসরাঙ্ক বের করতে বলেছে, সি এর মান কত 3 × 10⁸ ডিভাইডেড বাই 2 × 10⁸। এটা কেটে যাবে, 3/2 থাকবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 1.5। বোঝা গেছে? আচ্ছা স্নেলের সূত্রের সীমাবদ্ধতা, মাথায় রাখবে এটা লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি কাজ করে না। কি বললাম, লম্ব আপতনের ক্ষেত্রে এটাই হচ্ছে এর একটা সীমাবদ্ধতা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে বিভব প্রভেদ ও রোধাঙ্কের অনুপাতের মাত্রিয় সংকেত। আচ্ছা খুব ভালো কোশ্চেন দিয়েছে, এটা একটু দেখে নাও, আমরা এই সাইডটাই করব। ঠিক আছে, বিভব প্রভেদ। আচ্ছা আর সমান কত হয় দেখো না, রো ইন্টু L/A। আচ্ছা ভি সমান আবার কত হয় I/R, তাহলে আর সমান কত হবে দেখো না V/I, তাহলে এখানে ওটাই করো, তাহলে V/I = রো ইন্টু L/A। দেখো বিভব প্রভেদ রোধাঙ্ক বলেছে, তাহলে রোটাকে এখানে নিয়ে আসো, তাহলে V/ρ = কত আসবে দেখো না L × I/A। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে I × L⁻⁻1। দ্যাটস ইট, বোঝা গেছে? আচ্ছা জুল পার কুলম কোন ভৌত রাশির একক? জুল মানে কি কার্য, কুলম মানে কি চার্জ, তাহলে W/Q সমান কি বিভব ভোল্টেজ। মাথায় রাখবে বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, মাথায় রাখবে এটা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। কি বললাম, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, তেজস্ক্রিয় রশ্মির কোন অংশ থেকে, মাথায় রাখবে এটা কি হবে তেজস্ক্রিয় রশ্মির নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস। আচ্ছা বাম স্তম্ভ ডান স্তম্ভ ম্যাচ করতে হবে, ম্যাচ করো তোমরা, ম্যাচ করো তাড়াতাড়ি ম্যাচ করো, দেখো কি আসে। দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে ম্যাগনেসিয়াম। আচ্ছা যেগুলো জানো সেগুলো আগে করে নেবে, ম্যাচিং করতে সুবিধা হয়। জিঙ্ক ক্যালামাইন। আচ্ছা
সন্ধিগত মৌল কি হয়? পারদ। ডুরালুমিন কি হবে? অ্যালুমিনিয়াম। ওকে, কত সোজা ছিল দেখো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগের নাম। এটা কি হবে বলো তো? NaCl, নুন, যেটা আমরা খাই। ঠিক আছে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড এবং ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? মাথায় রাখবে, অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া বললাম? জারণ। আর ক্যাথোডে কি হয় বলো তো? বিজারণ। এটা মনে থাকবে তোমাদের, রাখতে হবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। একটি মৃদু তড়িৎ বিশ্লেষের নাম কি হবে বলো তো? মৃদু তড়িৎ H3COOH। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? মাথায় রাখবে, এটা ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। তারপর নেসলার বিকারক নেসলার দ্রবণ দ্বারা কোন গ্যাসকে শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। ক্ষারের সঙ্গে, আচ্ছা কোথায় গেল, আচ্ছা এই তো, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় H2S দুই প্রকার লবণ উৎপন্ন করে। একটি সমিত লবণ আর একটা কি হয়? আম্লিক লবণ হয়। তাহলে এটা কি হবে? আম্লিক লবণ। ওকে। আচ্ছা, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। এটা সবাই জানো তোমরা, কি হয় বলো তো? ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি বলো তো? NH2CONH2। আচ্ছা, এর ইউপ্যাক নামকরণ কি আছে দেখো? CH3 আছে, CH2 আছে, COOH আছে। কটা কার্বন আছে? 3টে আছে না? 3টে কার্বন থাকলে কি হয়? মিথ ইথ প্রোপ। তাহলে এটা কি হবে বলো তো? প্রোপানোয়িক অ্যাসিড। কি হবে এটা? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, ইথানল যৌগের সংকেত। ইথানল যৌগের সংকেত কি বলতো? CH3CH2OH বা C2H5OH, যেটা খুশি বলতে পারো। টেট্রাফ্লুরো ইথিলিন কোন পলিমারের মনোমার? ভালো করে দেখো, কোন পলিমার। যখন এই পলিমার উচ্চারণ হবে না, যে কোনো কিছুর আগে থেকে একটা পলি যুক্ত হয়েছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? পলি টেট্রাফ্লুরো ইথিলিন। তাহলে জাস্ট এই জায়গাটায় কি বসাবে বলো তো? পলি, তারপর যেটা এখানে আছে সেইটা এখানে লিখে দেবে। তাহলে পলি টেট্রাফ্লুরো ইথিলিন। ওকে, দেখো আমাদের কিন্তু শর্ট কোশ্চেন কমপ্লিট। কি বললাম? আমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট। এরপর আমরা যাব কোথায় বলতো? লং কোশ্চেনে। অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে না, সেই কোশ্চেনগুলো। দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো সব লেখা আছে, একটু ধৈর্য ধরে তোমাদেরকে এটা একটু পড়ে নিতে হবে, নোট ডাউন করে নিতে হবে। বাকি কিন্তু ম্যাথ বলো, কিছু বোঝানোর পার্ট আছে, সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দেবো। ওকে, এখানে কি বলেছে দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটো প্রয়োজনীয়তা। এক তো পরিবেশ সুরক্ষা। তুমি যত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে, সেখান থেকে বিভিন্ন ধরনের গ্যাস, বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা পরিবেশকে কি করে বলো তো? দূষিত করে, যার ফলে উষ্ণতার পরিবর্তন ঘটে, জলবায়ুর পরিবর্তন ঘটছে, ওইটা একটা। আর একটা হচ্ছে সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহার। দেখো, আমরা যদি এখন খুব স্পিডে কয়লা ব্যবহার করতে থাকি, এমন এক সময় আসবে যে পৃথিবীতে আর কয়লা পাওয়া যাবে না। তো সেই সংকটটা যাতে না তৈরি হয়, তার জন্য আমাদেরকে লিমিটেড মাত্রায় ব্যবহার করতে হবে, সংরক্ষিত করে রাখতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা অঙ্ক দিয়েছে, এইগুলোই করে দেবো। ঠিক আছে, কি বলেছে দেখো, এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত mg চাপে কোনো গ্যাসের আয়তন এত। আচ্ছা, আয়তন এটা সেমি কিউব হতো, ভুল লেখা হয়েছে। এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে? ঠিক আছে, এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে? দেখো, প্রথমে ধরে নাও T1। T1 কত আছে দেখো? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি তো লিখতে পারবো না, এর সাথে কত যোগ করতে হবে? 273। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত? 300 কেলভিন। আচ্ছা, P1 কত দিয়েছে দেখো না? 760 মিলিমিটার Hg। আচ্ছা, আয়তন V1 কত আছে দেখো না? 900 সেমি কিউব।
এসটিপি বলেছে না, এসটিপি মানে T1 কত, T1 হবে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কত 0 প্লাস 273 সমান 273 কেলভিন। P1টা কত হবে বলো তো, 760 এই মিলিমিটার এই জি, সরি এটা 2 করে হতো। V2টা কত হবে জানা নেই, এটাই আমাকে বের করতে হবে। কি সূত্র লাগাবো বলো তো, কি সূত্র লাগাবো? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে কি হবে দেখো না, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আমাকে বের করতে হবে V2, তাহলে V2 সমান আসবে দেখো P1 V1 বাই P2 ইন্টু T2 বাই T1। P1 P2 এর মান দেখো সেম আছে, এটা একটু বইটা দেখে নেবে না, এটা মেবি 750 ছিল, একটু দেখে নেবে তাও, হয়তো প্রিন্ট মিস্টেক হতেই পারে। P1 P2 এর মান এখানে বসাবে, P1 P2 কেটে যাবে, V1 এর মান কত আছে দেখো, সরি 900 আছে, 200 লিখতে যাচ্ছি, 900 ইন্টু T2 কত আছে দেখো, T2 আছে 273 বাই T1 কত আছে দেখো 300, মেবি ঠিক আছে, ডেটা কোনো ভুল নেই মেবি। তাহলে এটা অ্যান্সার কত আসছে দেখো, 3 3 9, 3 7 21 1, হাতে থাকে 2, 819 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের V2 বেরিয়ে গেল, একটু দেখে নেবে ঠিক আছে, যদি এটা 750 থাকে এখানে 750 বসে ক্যালকুলেশন করে নেবে, আর যদি 760 থাকে তো 760 বসেই ক্যালকুলেশন করে নেবে। ডাউট হলো তাই বললাম, একটু কারেকশন করে নেবে যদি ভুল থাকে, আর যদি ভুল না থাকে এই অ্যান্সারটাই আসবে। পরের কোশ্চেন কি বলছে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত মিলিমিটার চাপে এত গ্রাম একটি গ্যাসের আয়তন এত লিটার, এর ভর নির্ণয় করতে হবে। আচ্ছা ভর নির্ণয় তো আমরা করে নেব, ভর নির্ণয়ের জন্য সূত্রও আছে, সূত্রটা শুধু আমাদেরকে একটু জানতে হবে। দেখো পিভি ইকুয়াল টু কত হয় বলো তো, এনআরটি, এন মানে কত হয় ডাব্লিউ বাই এম ইন্টু আরটি। আমাকে কি বের করতে হবে দেখো না, আণবিক ভর বলেছে না, গ্যাসটির আণবিক ভর মানে এমটা বের করতে হবে। তাহলে এম সমান কত আসবে দেখো না, ডাব্লিউ আর টি বাই পি ভি। আচ্ছা ডাব্লিউ, ডাব্লিউ কত দিয়েছে 2.2 ইন্টু আর কত দিয়েছে 0.082 ইন্টু উষ্ণতা কত আছে দেখো 23 ডিগ্রি সেলসিয়াস, টিটা কত দিয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস, সরি 27 আছে, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর সাথে কত যোগ করতে হবে 273, মানে অ্যান্সার হয়ে যাবে কত 300। তাহলে উপরে গুণ হলো 300। পি কত দেওয়া আছে দেখো না 570। আচ্ছা ভি কত দেওয়া আছে দেখো না, ভি 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 1.64, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার, ওটা আর লিখছি না আমি, ওটা তোমরা একটু করে নিও ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করবে তার রশ্মি চিত্র এঁকে করে দেখাবে। দেখো এটা একটা রশ্মি চিত্র, কি করা হয়েছে, উত্তল লেন্স এবং ফোকাসের মাঝে প্রথমে বস্তুকে রাখা হয়েছে, উত্তল লেন্স এবং ফোকাসের মাঝে প্রথমে বস্তুকে রাখা হয়েছে। তো নিয়ম যেটা বলছে সেটাই করবে, এই রশ্মি বা সরি এই লাইনের একদম প্যারালাল লাইন একটা আঁকতে হবে, তারপর কি করতে হবে, একে প্রথম যে মুখ্য ফোকাস আছে না তার মধ্য দিয়ে পাঠাতে হবে, দ্বিতীয় এইখান থেকে আরেকটা রশ্মি আসবে যা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, দেখা যাবে যে এইটা প্রশস্ত হচ্ছে কিন্তু এইটা প্রশস্ত হচ্ছে না, তাহলে এই দুটোকে বর্ধিত করলে দেখো এইরকম জায়গায় আমার প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। এটাই, এটা একটু ভালো করে আঁকাটা প্র্যাকটিস করে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকে এনি টাইম কিন্তু দিতে পারে এটা। ওকে, এখনো বলছি যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কি করবে বলো তো, ফটাস করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আর একটা লাইক আর একটা কমেন্ট। ওকে, চাই কিন্তু কিচ্ছু শুনবো না, তোমাদেরকে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কিচ্ছু না, ছবি দেখবে, মুখস্থ করার কোনো দরকারই নেই। ছবিতে কি দেখতে পাচ্ছ দেখো না, একজন লোক আছে, একটা তড়িৎবাহী তার বরাবর সাঁতার কাটছে, সাঁতার কাটার সময় তার বাম হাত কোনটা দেখো না, তার বাম হাত হচ্ছে এই হাতটা, তো বাম হাত যেদিকে থাকবে এর নর্থ পোলটাও কিন্তু সেদিকে ডিফ্লেকশন দেবে, ওটাই কিন্তু এখানে লেখা আছে। দেখো কি বলেছে, যদি কোনো ব্যক্তি তার তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যেন তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে আছে, এই যে ওই অবস্থার ব্যক্তিটির বাম হাত, যেটা বললাম ব্যক্তিটির বাম হাত
নর্থ পোল কি করবে, বাম হাতের দিকে সরে যাবে, সেদিকে চুম্বক শলাকার উত্তর মেরুটি সেদিকে কি করবে, সরে যাবে, বিক্ষিপ্ত হবে। ক্লিয়ার? ছবি আঁকবে, সিম্পল ছবি, লিখবে ফাটাস 2, 2 2 একদম 100 100 পেতে হবে, কিন্তু মাথায় রাখবে 90 স্কুল থেকে দিচ্ছে না, 90 তোমাকে বোর্ড থেকে দিতে হবে, বোর্ড থেকে পাওয়ার জন্য তোমাকে খাটতে হবে, আর খাটার জন্য তোমাদেরকে কি করতে হবে, পড়তে হবে, আর কিচ্ছু না। পরে কোশ্চেন কি বলেছে দেখো, ফ্লেমিং এর বামস্ত নিয়ম। দেখো এই ছবিটা থেকে কিন্তু তোমরা মুখস্থ করবে, এখনো বলছি মুখস্থ করার দরকার নেই, ছবি যদি মনে থাকে আলটিমেট হয়ে যাবে, ছবি মুখস্থ করতে হবে না, শুধু ছবিটাকে একটু ভালো করে তোমরা দেখবে। ওকে, দেখো কি বলেছে, এটা ধরে নাও বাম হাত, আমার বাম হাতের তর্জনী এটা, মধ্যমা এটা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তাহলে আমার বাম হাতের তর্জনী এটা, তাহলে তর্জনী কি নির্দেশ করছে দেখো, চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে, মধ্যমা কি নির্দেশ করছে দেখো, তড়িৎ প্রবাহকে নির্দেশ করছে, আর বৃদ্ধাঙ্গুল কি নির্দেশ করছে, পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করছে। ক্লিয়ার? তাহলে ওই জিনিসটাই এখানে লেখা আছে। কি বলেছে দেখো না, বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুল পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা যদি তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহের দিক, এবং বুড়ো আঙ্গুল পরিবাহীর উপর প্রযুক্ত বল বা গতির অভিমুখকে কি করবে, নির্দেশ করবে। ক্লিয়ার? পরিষ্কার? ক্লিয়ার তো? ওকে, নেক্সট। অষ্টকের সূত্র কি বলছে, মৌলগুলি, আচ্ছা মাথায় রাখবে, মৌলগুলিকে পারমাণবিক ভর অনুযায়ী যদি ক্রমানুযায়ী আমরা সাজাই, তো যে কোনো একটা মৌল থেকে, যে কোনো একটা মৌল থেকে পরবর্তী তার অষ্টম মৌল যেটা থাকবে তার সাথে তার রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে, এটাই ছিল কি অষ্টকের সূত্র। এরপর কি বলেছে দেখো না, অষ্টকের সূত্র ব্যতিক্রম দেখা যায় এইরকম দুটি যৌগের নাম, একটা যৌগ বলতে পারবে কি হবে, LiH, দ্বিতীয় যৌগ কি হবে বলতো, BF3, BF4 লেখা গেল, এটা BF3 হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কার্বন এবং ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দিচ্ছে, ভেরি গুড, দিয়ে দিছে তো দিয়ে দিছে, তাহলে কার্বন কত হয় 6, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করো 2,4। ক্লোরিনের কত হয়, ক্লোরিন কত হয় বলো, Cl এর কত পাবে, Cl এর পাবে হচ্ছে 2,8,7, 17 হয়তো ক্লোরিনের। CCl4 এর অণুর লুইস ডট গঠন দেখাতে হবে, তাহলে কিভাবে দেখাবে দেখো, প্রথমে আমার কার্বন, কার্বনের লাস্টে কটা আছে দেখো না, 4টা আছে, 4টা আছে, তাহলে 1টা 2টো 3টে 4টা, ঠিক আছে। ক্লোরিন আছে না, তাহলে ক্লোরিন অঙ্কন করো, Cl 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 Cl, কটা আছে দেখো সর্ববহিস্থ কক্ষপথে, 7খানা আছে, তাহলে 7খানা করে দাও, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে কি করবে এখনো বলো না, সবাই জানো এটা, লুইস ডট গঠন শিখে এসছো। কি করবে, কার্বন তার 8টা পূরণ করার ফার্স্টে চেষ্টা করবে, ক্লোরিন তার সর্বস্থ কক্ষপথে 8টা রাখার চেষ্টা করবে। তাহলে দেখো ক্লোরিন 8টা যদি রাখতে চায়, তাহলে ক্লোরিনকে এই ইলেকট্রনটাকে কি করতে হবে, নিতে হবে না, ক্লোরিনকে এই ইলেকট্রনটাকে কি করতে হবে, নিতে হবে, তাই এই ইলেকট্রনটাকে ক্লোরিন নিয়ে নিক, কোনো অসুবিধা নেই আমাদের। দেখো এইটাকেও নিতে হবে, নিয়ে নিক, আমাদের কোনো অসুবিধা নেই, যে নিচ্ছে নেবে। দেখো দেখো ক্লোরিনের 8টা করে হয়ে গেছে, কার হয়নি 8টা, 8টা হয়নি দেখো কার্বনের, তাহলে কার্বনকে 8টা করতে গেলে কি বললাম, মন দিয়ে লাইনটা শুনবে, কার্বনকে 8টা করতে গেলে এখন তো বাবু ক্লোরিন থেকে একটা করে সরাতে হবে, তাহলে ক্লোরিন থেকে একটা করে এখন সরে যাবে, এই যে। তাহলে এখন গঠনটা কেমন হবে স্যার, গঠনটা হবে দেখে নাও, গঠনটা কেমন হবে, মিডিলে কার্বন, উপরে একটা Cl, এখানে একটা Cl,
এইখানে একটা সিএল, এখানে একটা সিএল। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো এত সুন্দর করে বোঝালাম, 2 এ 2 কিন্তু নিয়ে আসতে হবে। আমি 2 এ 2 বলছি না, তোমাদেরকে কত নাম্বার নিয়ে আসতে বলছি? 90 90 90 90 যেন থাকে, 100 100ই যেন ভৌত বিজ্ঞানে আসে। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। কি বলেছে দেখো, HCl সমযোজী যৌগ। আচ্ছা আচ্ছা, কখন সমযোজী যৌগ হয় বলো তো? HCl যখন হচ্ছে গ্যাস থাকে তখন হচ্ছে সমযোজীর মতো বিহেভিয়ার করে। তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? মাথায় রাখবে, পোলার প্রকৃতি বা জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে HCl বিভাজিত হয়ে যায়। HCl কি করে? বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে দুটো আয়ন প্রডিউস করে, একটা হচ্ছে H+ আয়ন এবং অপরটি কি? এই Cl- আয়ন। তাহলে এই H+ এবং Cl- যখনই বিশ্লিষ্ট হয়ে যায় আয়ন, তখন কি করে বলতো? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে নেয়। তার জন্য কি বলছে এইখানে, HCl সমযোজী যৌগ কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। কিন্তু যখন সে জলীয় দ্রবণে থাকবে, জলীয় দ্রবণে যেহেতু আয়ন প্রডিউস করে নিচ্ছে, তার জন্য তখন তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে যাবে। ঠিক আছে? পরের কোশ্চেন কি বলেছে দেখো না, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া এই দুটির মধ্যে পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, লাইকার অ্যামোনিয়া কি বলছে দেখো। লাইকার অ্যামোনিয়া কি বলছে দেখো। লাইকার অ্যামোনিয়া প্রথমে কাকে বলে সেটা দেখো। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। কিন্তু অপরদিকে তরল অ্যামোনিয়া কাকে বলবো? 10°C উষ্ণতায় 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়। এই বর্ণহীন তরলকে কি বলবো আমরা? তরল অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি ধর্মী হয় বলতো? ক্ষারধর্মী। অপরদিকে তরল অ্যামোনিয়া হয় ক্ষারধর্মী নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। বলেছে ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিকারক এবং শর্ত সহ সমীকরণটি তোমাকে কি হবে? লিখতে হবে। কোনো ব্যাপার নেই, দেখো। আচ্ছা, ইউরিয়া মূলত অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে আমাদের এখানে যেটা বিকারক বলেছে, একটা হচ্ছে অ্যামোনিয়া, অপরটি কি? কার্বন ডাই অক্সাইড। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এই যে চাপটা কত থেকে কত বায়ুমণ্ডলের? 150 থেকে 200 বায়ুমণ্ডলের চাপ থাকতে হবে, আর উষ্ণতা হচ্ছে 180 থেকে 200°C থাকতে হবে। এই সময় কি হয়? প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট যৌগ উৎপন্ন হয়। প্রথম স্টেপে কি হবে? অ্যামোনিয়াম কার্বামেট। এইখানের মধ্যে এই যৌগটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এরপর এটার উপর যদি আবার তুমি হিট দাও এবং জল হিট দাও, তাহলে হিট দিলে কি হবে? একটা জল বেরিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে একটা জল তৈরি হবে। জল তৈরি হওয়ার ফলে এইটার সংকেতটা কি হয়ে যাবে? NH2CO NH2। এটা এইভাবেও তুমি লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো, যেটা একটু আগে দেখালাম, প্লাস H2O। তাহলে এইটাই হচ্ছে আমার কি? ইউরিয়া। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে খোলা বাতাসে কপার নির্মিত পাত্রকে রাখলে তা সবুজ বর্ণ ধারণ করে কেন? মাথায় রাখবে, কপার সক্রিয় হয়। কপার কি? সক্রিয় ধাতু। কপার জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের উপস্থিতিতে, কি বললাম? কপার জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের উপস্থিতিতে কি উৎপন্ন করে সেটা আগে দেখতে হবে। কি করে দেখো, CuCO3, ওর সাথে CuOH, এটা বর্ণটা কেমন হয়? সবুজ। এই জন্যই আমরা কি দেখি বলতো? সবুজ দেখি। এখানে আছে এছাড়াও সালফার ডাই অক্সাইড যেটা প্রেজেন্ট থাকে না, সেটাও হচ্ছে কি করে? কপারের সাথে বিক্রিয়া করে কিউপিক সালফেট একটা যৌগ আছে, সেটা উৎপন্ন করে। এরও বর্ণ কিরকম হয়? সবুজ বর্ণ। তার জন্য একে সবুজ লাগে। ঠিক আছে? আচ্ছা, এখানে ইথিলিন, আচ্ছা C2H2 রূপান্তর করতে দিয়েছে। C2H2 এইখান থেকে আমাকে রূপান্তর করতে দিয়েছে C2H4। দেখো, এইটা রূপান্তর করার জন্য খুবই একটা সিম্পল জিনিস আছে। এটা তুমি দিয়ে দেবে প্লাটিনাম তড়িৎদ্বার বা পিবি বা আচ্ছা বা র্যানি নিকেল, যেটা খুশি যে কোনো একটা দেবে। ঠিক আছে? এর সাথে দেখো না দুটো দেখো হাইড্রোজেন বেড়েছে, মানে 1 মোল হাইড্রোজেন দিয়ে দেবে, 1 মোল H2 দিয়ে দিবে, তাহলেই রিঅ্যাকশনটা হয়ে গেল। ওকে,
চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ একটা দিয়েছে, আণবিক গঠন ও সংকেতের নাম। আচ্ছা এর আণবিক গঠন আগে আমরা লিখে দিই, এর আণবিক গঠন C3H8O। তাহলে এখান থেকে দুটো পাবো আমি, এখান থেকে কটা পাবো, দুটো। প্রথমটা কি পাবো দেখো, তিনটে কার্বন আছে, তাহলে CH3 আচ্ছা তিনটে কার্বন আছে তো, আচ্ছা ঠিক আছে, CH2OH লেখা যাবে এটা, দেখো না 1 2 3 তিনটে কার্বন, একটা অক্সিজেন, 8টা হাইড্রোজেন এসছে। এটার ইউপ্যাক নামকরণটা একটু পরে করছি, ঠিক আছে। আর একটা হবে দেখো CH ব্র্যাকেটে OH CH3। তাহলে দেখো প্রথমটার নাম কি হবে বলো তো, এটার নাম কি হবে, প্রোপান 1 অল। দেখো 1 2 3, এপাশ থেকে নামকরণ মানে নাম্বারিংটা হতো 1 2 3, তিনটে কার্বন আছে, তিনটে কার্বন থাকলে কি হয় প্রোপান, আর যেহেতু OH আছে 1 নাম্বার কার্বনের সাথে, তাহলে প্রোপান 1 অল। তাহলে এটা কি হবে, প্রোপান 1 অল, ঠিক আছে। আচ্ছা এটা যদি করো, এটা দেখো 1 2 3, 2 নাম্বার কার্বনের সাথে OH যুক্ত আছে না, তাহলে এটা হয়ে যাবে প্রোপান 2 অল, প্রোপান 2 অল। ওকে, আর তো কিছু বলেনি না। আচ্ছা আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটা খুবই সোজা, এটা তোমরাও পারবে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো বয়েলের সূত্রানুযায়ী প্রথমে কি জেনেছো দেখো না, বয়েলের সূত্রানুযায়ী কি জেনেছো, P প্রপোর্শনাল টু 1/V। আচ্ছা এটা না লিখে লিখতে পারো V প্রপোর্শনাল টু 1/P, V প্রপোর্শনাল টু 1/P। এটা কার সূত্রানুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী। চার্লসের সূত্র থেকে কি জেনেছো, V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T, জেনেছো তো। আচ্ছা আচ্ছা এরপর তুমি আর একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প, সেখানে V প্রপোর্শনাল টু কি জেনেছো N। তাহলে এই টোটালটাকে যদি তুমি করো, V প্রপোর্শনাল টু আসবে দেখো TN/P। আচ্ছা এটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, সেটাকে আর ধরে নিতে হয়। তাহলে ভি সমান কত আসবে দেখো না, RNT/P। তাহলে আসবে কত, PV ইকুয়াল টু আসবে NRT। এটাই আদর্শ গ্যাসের সমীকরণ, একটু লিখে নেবে, এটি বয়েল, লিখে রাখলাম, এটা চার্লস, আর এটা অ্যাভোগাড্রো। এরপর যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী তারপর এই পার্টটা করে নিও। ওকে, পরে কোশ্চেন কি বলেছে দেখো, এসটিপিতে এত লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য, কি বলেছে, এসটিপিতে এত লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে, আচ্ছা যেখানটা বলেছে সেইখানটা মার্কিং করে নি, কি পরিমাণ অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করতে হবে, এত লিটার বলেছে না। আচ্ছা এইখানে হিসাবটা দেখো, 2 মোল আছে, 2 মোল লেগেছে, সিম্পল বিষয়, 2 মোল লেগেছে, 2 মোল লেগেছে, এখানে 2 মোল উৎপন্ন হয়েছে, 2 মোল আমার কাজ করেছে বা লেগেছে, 2 মোল 2 মোল, মোল সংখ্যা সেম, তার মানে দেখো না 22.4 লিটার উৎপন্ন করবে, এইখানে টোটাল ভরটা যত হবে ততই, ঠিক আছে। ওকে, এর ভরটা বের করে নাও তাহলে আগে, 2 ইন্টু নাইট্রোজেন কত 14, হাইড্রোজেন কত 1, তাহলে 1 ইন্টু 4 প্লাস 35.5, তাহলে 2 ইন্টু কত আসছে দেখো 18, আর এই পাশে হচ্ছে 18 প্লাস 35.5, তাহলে এটার অ্যান্সার কত আসছে দেখো না, 2 ইন্টু এটা আসছে 5 13 3 হাতে থাকে 1, 53.5, 53.5 এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আসছে কত লিটারে আসছে দেখো না, 2 ইন্টু 22.4 লিটার, মানে এত লিটার উৎপন্ন করতে এত গ্রাম ভর লাগে। ওকে, কোনো ব্যাপার নেই, কোশ্চেন দিয়ে দিচ্ছে, তাহলে ওটাই করো, 22.4 ইন্টু 2 লিটার NH3
উৎপন্ন হয় 2 × 53.5 গ্রাম NH4Cl থেকে, তাহলে 1 লিটার উৎপন্ন হবে কত, তাহলে 2 × 53.5 এত, তাহলে আচ্ছা ডিভাইডেড বাই 22.4 আসতো একটা, আর 4.48 লিটার হবে কতই, তাহলে 2 × 22 দশমিক সরি 53.5 ইন্টু 4.48 বাই 22.4। আচ্ছা এইখানে 0 এখানে 0 কেটে দাও, এখানে 100 নামিয়ে দাও, এটা কেটে দাও, এটা কেটে গেলে 2। আচ্ছা 2 দুগুণে 4, 4 আসছে, গুণ করে দাও, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 3 12, 2 14, 4 হাতে থাকে 1, 4 5 20 আর 21, 21/100, তাহলে অ্যান্সার কত হবে 21.4, তাহলে 21.4 গ্রাম। একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে দেখো একটা 2 ছিল, এখানে 2টা কিন্তু লেখা হয়নি, তাহলে অর্ধেক হয়ে যাবে অ্যাকচুয়ালি অ্যান্সারটা, ডিভাইডেড বাই 2 করে দাও, তার মানে আসছে দেখো 10.7, কত আসছে 10.7 গ্রাম। ওকে, দেখে নেবে একটু ক্যালকুলেশনটা, ভুল হতেও পারে একটু। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বাণিজ্যিক জিঙ্কে 35% বিশুদ্ধ জিঙ্ক আছে, এরূপ 50 গ্রাম জেডেন এর সাথে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর বিক্রিয়ায় ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা খুব ভালো কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, বলছে জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া ঘটেছে, তাহলে Zn প্লাস H2SO4, এইখান থেকে কি উৎপন্ন হবে বলো তো, ZnSO4 প্লাস H2। আচ্ছা আচ্ছা আগে দেখে নাও Zn এর ভর কত বলো না, 65 তাহলে 65 গ্রাম থেকে কত উৎপন্ন হয় 2 গ্রাম, কিন্তু কত শতাংশ অবিশুদ্ধ জিঙ্ক আছে 35, তাহলে 50 গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কত সেটা আগে বের করে নাও, অতএব বিশুদ্ধ জিঙ্ক Zn ইকুয়াল টু কত হবে বলো না, 50 ইন্টু, আচ্ছা এটা 65/100, ঠিক আছে, কারণ কি শুদ্ধটা কত আছে 35%, যদি বিশুদ্ধ জিঙ্ক অবিশুদ্ধ জিঙ্ক থাকে তাহলে বিশুদ্ধ কত আছে 65, 100 থেকে বিয়োগ করে দাও, তাহলে এটা এরকমই রাখতে পারো বা এটাকে 2 দিয়ে কাটতেও পারো, কোনো চাপ নেই, তাহলে এটা হয়ে গেল কত 65/2, তার মানে এত গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা করতেও পারবে এখন, 65 গ্রাম Zn থেকে 2 গ্রাম H2 উৎপন্ন হয়, তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হবে 2/65, আর 65/2 গ্রাম থেকে উৎপন্ন হবে 2/65 ইন্টু 65/2 এত গ্রাম, মানে অ্যান্সার এসে যাবে দেখো 1 গ্রাম। চলো নেক্সট কোশ্চেন, বলছে তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যতা, আচ্ছা সাদৃশ্য মানে কি দুটোতেই মিল থাকবে এরকম, দেখো দুটোতেই কিসের প্রয়োজন হয় সাদৃশ্যতা, প্রথম সাদৃশ্যতা কি হবে মাধ্যম নিরপেক্ষ না মাধ্যম সাপেক্ষ, দেখো তাপ পরিবহন হওয়ার জন্য এবং তড়িৎ পরিবহন হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, তাহলে একটা মাধ্যমের প্রয়োজন হয়, 2 নাম্বার দুটোই কিন্তু উষ্ণ থেকে মানে তাপ যেমন হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে শিফট হয়,
তড়িৎও কিন্তু হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে শিফট হয়। আর একটা কি হতে পারে, দুটোই কিন্তু প্রবাহমান, দুটোই কি বললাম, প্রবাহমান। আচ্ছা, কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলেছে কত, 18 × 10⁻⁶। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত হবে, খুব ইজি। আলফা সমান কত হয় বলো তো, β/2। তাহলে বিটা সমান কত হবে, 2 × আলফা। আচ্ছা, এটা সমানই আবার কত হয়, γ/3। তো সেখান থেকেও বের করে নাও, বিটা সমান তাহলে কত আসবে, দেখো 2γ/3। তাহলে আমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে না আয়তন, এখানে আয়তন দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটা দিয়ে করব, এই সূত্রটা। এই সূত্রটা দিয়ে করলে কত আসবে অ্যান্সার, দেখে নাও। তাহলে বিটা সমান আসছে, গামার মান কত আছে, 18 × 10⁻⁷, 18 × 10⁻⁻6/3 × 2, 3 6 18, 12। তাহলে এটা হয়ে যাবে 12 × 10⁻⁶। ক্লিয়ার? এককটা কি হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। পরে কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা একটা প্রমাণ আছে এখানে, প্রমাণটা আমাদেরকে একটু করতে হবে, কোনো অসুবিধা নাই, আমরা করিয়ে ফেলবো। দেখো ছবিটা আগে আঁকতে হবে। এটা ডেল ধরে নাও। দেখো তোমরা ছোটবেলায় পড়েছিলে না, ছোটবেলায় কি পড়েছিলে, ক্লাস 8-এ বা 9-এ ছিল, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। তাহলে দেখো না, ডেল সমান, আমি যদি এই পয়েন্টটাকে ধরে নিই পি, তাহলে পিবিসি, কোণ পিবিসি প্লাস কোণ পিসিবি করা যাবে। তাহলে দেখো না ডেল সমান কত আসবে, দেখো এই কোণটা বের করতে গেলে তাহলে আই থেকে 8টাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো আই থেকে 8টা বিয়োগ, তাহলে I1 - R1 প্লাস I2 - R2। তাহলে দেখো না ডেল সমান কত পাবে, I1 I2 যোগের আকারে আগে লিখে দাও, I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। ওকে, এখন দেখো যদি তুমি এই পুরো চতুর্ভুজটা ধরো, পুরো চতুর্ভুজটা, কি বলছি আমি, পুরো যদি তুমি চতুর্ভুজটা ধরো, চতুর্ভুজটা ধরে নিলে কি পাবে, দেখো এই চতুর্ভুজটা, দেখো এ কোণ প্লাস এই দুটো তো অভিলম্ব তোমার, তাহলে এই দুটো কোণের মান কত, 90 90 90 90 যোগ করো, 90 প্লাস 90, নিচে দেখো ও অ্যাঙ্গেলটা আছে না, কোণ বি ও সি, এটা সমান কত হয়, 360 ডিগ্রি। তাহলে এ প্লাস কোণ বি ও সি সমান 360 ডিগ্রি মাইনাস 180। ওকে, আচ্ছা এটা মানে হচ্ছে 180 পাবে। তাহলে এ প্লাস কোণ বি ও সি সমান কত আসবে, দেখো না 180। ওকে, আচ্ছা এরপরে এই ত্রিভুজটা নাও, এই ত্রিভুজটা যদি নিয়েছো, দেখো R1 প্লাস R2 প্লাস কোণ বি ও সি সমান কত আসবে, দেখো 180। দেখো এই দুটো ইকুয়েশনকে যদি তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি পাবে বলো না, কম্পেয়ার করলে পাবে দেখো এই এ আর R1 প্লাস R2 এই দুটো কি সমান, তাহলে এর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে ডেল সমান কত এলো, দেখো না I1 প্লাস I2 মাইনাস অফ এ, এটাই হয়ে গেল। দেখো এই প্রমাণটাই দিয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দেখাও যে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ এবং মাধ্যমের আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে, আচ্ছা ঠিক আছে, মিউ সমান কি হয় বলো না, C/V, মিউ সমান কি হয়, C/V। আচ্ছা ভি সমান এন ল্যামডা হয়, তাহলে মিউ ইকুয়াল টু হবে, দেখো না এটা হয়ে যাবে এন ইকুয়াল টু ল্যামডা নট করে দিলাম ডিভাইডেড বাই এন বাই ল্যামডা। দেখো এন এন কেটে যাবে, কম্পাঙ্ক কনস্ট্যান্ট থাকে, তাই দুটোর ক্ষেত্রে কম্পাঙ্ক সেম।
তাহলে দেখো না, এটা এখানে পাঠিয়ে দাও, তাহলে মিউ ইন্টু ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট। এটাও তো কনস্ট্যান্ট, এটাও তো কনস্ট্যান্ট, এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে মিউ ইন্টু ল্যামডা ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা, ধ্রুবক। বোঝা গেছে? খুব ইজি ছিল, দেখো খুবই ইজি ছিল, কোনো কঠিন নেই কিন্তু। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি কাঁচের ব্লককে অতিক্রম করতে আলোর কত সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, মিউ ইকুয়াল টু কি হয়, সি বাই ভি, হয় তো। ভি সমান কত হয়, ভি সমান হয় ডি বাই টি। তাহলে মানটা পুট করো, তাহলে মিউ সমান হবে দেখো সিটি বাই ডি। আমাকে কি বলেছে, কত সময় লাগবে, টিটা বের করতে হবে। তাহলে টি সমান আসবে কত, মিউ ইন্টু ডি বাই সি। মিউর মান কত দিয়েছে দেখো 1.5, 1.5 ইন্টু ডি কত আছে দেখো 4 সেন্টিমিটার বাই 3 ইন্টু 10⁻10 সেমি পার সেকেন্ড। আচ্ছা, এটাকে তুলে এখানে একটা 10 করো, তাহলে কেসটা এখন দেখবে কাটাকুটি করতে কত সুবিধা হবে। একটা 10 এখানে ঢুকিয়ে দাও, তাহলে 15 দুগুণে 30, 15 দুগুণে 30, তাহলে এটা আসছে দেখো 2 ইন্টু 10⁹, 2 দুগুণে 4, তাহলে এটা হয়ে গেল দেখো 2 ইন্টু 10⁻⁻9 সেকেন্ড। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো জুলের সূত্র, এটা সবাই জানো, তোমরা পড়ে এসছো, নোটস এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে কি বলেছে দেখো। কোনো একটা, আচ্ছা এটা দেখো শর্টকাটে মনে রাখা যদি ট্রিক্স খোঁজো আমি একটা বলে দিতে পারি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। যদি কোনো পরিবাহীর রোধ এবং সময় যদি স্থির থাকে, তো পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহীর প্রবাহ মাত্রা বর্গের সাথে কি হবে, সমানুপাতিক। এটাই হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র রোধের সূত্র, তাহলে প্রবাহ মাত্রা সময়টাকে এখন স্থির রাখো, তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা এবং সময় যদি স্থির থাকে, সেই পরিবাহীর রোধ ওই পরিবাহীতে উৎপন্ন তাপের সাথে কি হবে, সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক হয়ে গেল। আচ্ছা, সময়ের সূত্র কি বলেছে, এখন কোন দুটো স্থির থাকবে, আই আর আরটা স্থির থাকবে, তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা এবং রোধ যদি স্থির থাকে, তাহলে তার সময়টা কি হবে, রোধে উৎপন্ন তাপের সাথে সমানুপাতিক হবে। এটা পুরোটা লিখে নিলেই কিন্তু 3-এ 3, ওকে, কেউ আটকাতে পারবে না। পরে একটা কোশ্চেন দিয়েছে দেখো, আচ্ছা একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল দিয়ে দিচ্ছে, অভ্যন্তরীণ রোধ দিয়ে দিচ্ছে, আচ্ছা যুক্ত করলে এত ভোল্ট পাওয়া যায়। আচ্ছা রোধটির, ওই রোধটির মান কত, কোনো ব্যাপারই নেই কোশ্চেনটা কি বললাম, কোনো ব্যাপারই নেই কিন্তু। দেখো ভি সমান কত হয় বলো তো, ই মাইনাস আই ইন্টু আর। ঠিক আছে, ভি সমান, সরি এখানে আই একটু ভুল লেখা হয়ে গেল, ভি সমান হয় ই মাইনাস অফ আই ইন্টু স্মল আর। ভি সমান কত হয়, আই ইন্টু আর ইকুয়াল টু ই মাইনাস অফ আই ইন্টু স্মল আর। তাহলে আর সমান কত আসবে দেখো না, ই মাইনাস অফ আই ইন্টু আর বাই আই। ই এর মান কত আছে দেখো, তড়িৎচালক বল 1.2 মাইনাস আই এর মান কত আছে, তড়িৎদ্বার দুটিকে বহির্বর্তনীতে যুক্ত করলে, একটি রোধের সঙ্গে যুক্ত করলে, আচ্ছা এত ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়। আচ্ছা তার মানে ভি এর মানটা দিয়ে দিছে। সেটজিন, সেটজিন।
দেখো কি বলেছে, দেখো বলেছে একটি তড়িৎ কোষকে তড়িৎচালক বল দিয়ে দিয়েছে, অর্থাৎ ইটা দিয়ে দিয়েছে। ই কত দেওয়া আছে আগে নোট ডাউন করে নাও, 2.1। আচ্ছা স্মল আরটা কত দিয়েছে দেখো, 0.12। আচ্ছা বহিস্থ রোধের সঙ্গে যুক্ত করলে ভোল্টেজ ভি সমান দিয়েছে কত, 2.08। তাহলে আগে আইটা বের করে নিই আমরা। ভি সমান সূত্র কি, ই মাইনাস অফ আই ইন্টু স্মল আর। তাহলে আই ইন্টু স্মল আর সমান কত আসবে, ই মাইনাস অফ ভি। তাহলে দেখো আই ইন্টু স্মল আর সমান ই এর মান কত দেখো, 2.10 মাইনাস 2.08। তাহলে আই ইন্টু 0.12 ইকুয়াল টু 0.02। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে আই সমান আসবে কত, 1/6। 2 6 12, দেখবে 1/6 পাবে। আচ্ছা রোধটা জানতে চেয়েছে না, ভি সমান কত হয়, আই ইন্টু আর। তাহলে আর সমান কত আসবে, ভি বাই আই। ভি এর মান কত, 2.08 বাই আই, আই মানে কত 1/6, মানে 1/6 মানে ইন্টু 6। তাহলে 8 6 48.12, তাহলে 12.48 ওহম, মানে 48 ওহম। বোঝা গেছে, ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো, নিউক্লিয় বিভাজন। আচ্ছা নিউক্লিয় বিভাজন কখন ঘটে বলতো, যখন কোনো একটা ভারী মৌলের নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যায় না, তখন সেই নিউক্লিয়াসটা, আচ্ছা বিভাজন বলেছে, তখন সেই নিউক্লিয়াসটা কয়েকটা টুকরে বিভক্ত হয়ে যায়। কি বললাম, কয়েকটা টুকরে বিভক্ত হয়ে যাবে। একটা নতুন মৌলের নিউক্লিয়াস কি করবে, তৈরি করবে। সেইটাকেই বা সেই ঘটনাকেই বলা হচ্ছে কি, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়ার একটা সমীকরণ চেয়েছিল, সমীকরণটা এখানে লেখা আছে, তোমরা এটা নোট ডাউন করবে আর পড়ে নেবে, কেমন। তেজস্ক্রিয়র, আচ্ছা এসআই একক কি হয় বলতো এর, বেকারেল। এসআই একক কি বললাম, কি হয়, বেকারেল, বেকারেল। আচ্ছা কেস কি বলেছে দেখো না, আচ্ছা কয়টি আলফা এবং কয়টি বিটা কণা রচিত হবে, নির্গত হবে। আচ্ছা আলফা মানে মাথায় রাখবে ভর সংখ্যা 4 একক কমে, তাহলে ভর সংখ্যা এমনিতে কত কমেছে দেখো, 34 ছিল 8 হয়েছে, মানে কত কমেছে, 26 কমেছে। তাহলে 26/4 করো, 26/4 করলে 4 6 24, তাহলে 6 পয়েন্ট সামথিং আসবে, মানে আলফা কণা বেরোবে কতটা, 6টি। আলফা কণা কটা বেরোবে, 6টি। আচ্ছা এইখানে কি হয়েছে দেখো না, প্রোটন, প্রোটন, প্রোটনের কি চেঞ্জ হয়, আলফা কণা যখন বেরোয় প্রোটন 2 একক করে কমে, কিন্তু বিটা কণা যখন বেরোবে তখন 1 একক করে বাড়ে। তাহলে আলফা কণা কটা বেরিয়েছে, 6টা। তাহলে কমার কথা ছিল কটা, 6 ইন্টু 2 মানে 12টা। 12টা কমার কথা ছিল, 12টা কমার কথা ছিল, কিন্তু কমেছে কটা এখানে দেখো, 8টা। তাহলে বিটা কণা কটা পাবে বলো তো, 12 মাইনাস 8 সমান 4টি। বোঝা গেছে, না বুঝতে পারলে বলবে, নেক্সট ভিডিওতে আরো বেটার করে এটা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করে দেবো। পরে কোশ্চেন কি বলেছে দেখো না, মেন্ডেলিপের পর্যায় সারণীর দুটি ত্রুটি। একটা ত্রুটি হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনকে কোন শ্রেণীতে রাখবে সেই নিয়ে একটা ত্রুটি, মানে ডিবেট হয়েছিল আর কি। আর একটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ ক্রম, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভরের ক্রমানুসারে সাজছে, তারপর হচ্ছে আর সাজানো যাচ্ছে না, এই একটা ত্রুটি কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল। তারপর কি বলছে দেখো না, তড়িৎ ঋণাত্মকতা সাধারণত কোন স্কেলের সাহায্যে মাপা হয়, মাথায় রাখবে এটা পাউলিং স্কেলের সাহায্যে মাপা হয়। কি স্কেল বললাম, পাউলিং স্কেল। এ বি সি তিনটা মৌল আছে, আচ্ছা এ বি সি আমি এরকম পরপর লিখে দিলাম, এ বি সি। দেখো এটার পারমাণবিক ক্রমাঙ্ক 10, এটা 8 6। এরপর কি বলেছে দেখো না, কোন মৌল, আচ্ছা কোন মৌলের অপরা তড়িৎধর্মিতা সব থেকে বেশি। দেখো তুমি যত এ পাশে যাবে তত তড়িৎ ঋণাত্মকতা কি হতে থাকে, বাড়তে থাকে। হ্যাঁ তো তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, কিন্তু এটা দেখো নোবেল গ্যাসের আন্ডারে চলে যাচ্ছে, তাহলে এটা বাদ হয়ে যাবে। তাহলে কার সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা, বি এর। তাহলে 1 নাম্বারের যে কোশ্চেন তার সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। তারপর কি বলছে দেখো না, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম। কি বললাম, মানে কি বলেছে এখানে, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম। দেখো তুমি যত এই পাশে যাবে কক্ষপথের সংখ্যা তো বাড়ে না, কিন্তু প্রোটনের সংখ্যা কি হয়, বাড়তে থাকে।
তাহলে সব থেকে বেশি প্রোটন কোথায় পাবে দেখো এখানে পাবে, অর্থাৎ সি হয়ে যাবে। দুইয়েরটার অ্যান্সার কি হবে বলো তো? সি। তারপর কি বলেছে দেখো না, বি মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কত নাম্বার শ্রেণীতে অবস্থান করে? বি এর তাহলে ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাহলে 8-এর ইলেকট্রন বিন্যাস কত হবে দেখো না, 2 আর 16। 2 আর 16 মানে এর অবস্থানটা কিভাবে লিখতে হয়, কটা ইলেকট্রন বিন্যাস? দুটা, তাহলে দ্বিতীয় পর্যায় হবে, আর 16 নাম্বার শ্রেণী হবে, 16 নাম্বার শ্রেণী। ক্লিয়ার? পরিষ্কার? দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? আচ্ছা, এটা মাথায় রাখবে, এটা একটা বড় একটা তোমাদের টার্ম আছে এইখানে, এটা তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছু নেই, ঠিক আছে? এটা মুখস্থ করে রাখবে। এরপর কি বলেছে দেখো না, ক্যাথোড বিক্রিয়া লিখতে হবে আর অ্যানোড বিক্রিয়া। আচ্ছা, প্রথমে আমি ক্যাথোড বিক্রিয়াটা লিখে দিচ্ছি। ক্যাথোড বিক্রিয়াটা হচ্ছে অ্যালুমিনিয়াম আছে Al2O3। আচ্ছা ঠিক আছে, তার মানে আসবে, সরি, এটা আসবে তোমার Al+3 2 অণু +6E, এইখান থেকে সৃষ্টি হবে Al 2টা, ঠিক আছে? এটা গেল তোমার ক্যাথোড বিক্রিয়া। আচ্ছা, এরপর তোমাকে কি করতে হবে বলেছে না, অ্যানোড বিক্রিয়াও লিখতে হবে। তাহলে অ্যানোড বিক্রিয়াটাও লেখো। অ্যানোড বিক্রিয়া O3-2 এইখান থেকে হয়ে যাবে 3O+6E। এটা জারণ করে, এটা জারণ ক্রিয়া ঘটছে, ঠিক আছে? এটা বিজারণ ক্রিয়া ঘটছে, ঠিক আছে? এরপর কি করে, এই 3O আছে না, এরকম দুটো 3O যুক্ত হয়, 3O+3O, তারপরে এটা করে নেবে 3O2, এটা তখন কি হয়ে যায় বলো তো, গ্যাস হয়ে যায়, ঠিক আছে? করে নেবে এটা একটু। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলেছে দেখো, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলির সঙ্গে আলোচনা করতে হবে। কিছুই নেই, এটা একটু মন দিয়ে যদি পড়ো না, আরামসে হয়ে যাবে, ভেবো না যে অনেক বড়। কি আছে দেখো না, বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া গ্যাস নেওয়া আছে। বিশুদ্ধ ও শুষ্ক কি নেওয়া আছে দেখো, অ্যামোনিয়া গ্যাস। তাহলে অ্যামোনিয়া গ্যাস নিয়েছে, গ্যাস নেওয়ার পর সেখানে ধূলিকণা মুক্ত মিশ্রিত বায়ু নেওয়া হয়েছে। অনুপাতটা মাথায় রাখবে, বায়ুমণ্ডলের চাপটা মাথায় রাখতে হবে, টেম্পারেচারটা মাথায় রাখতে হবে। এরপর এটাকে কোথায় দেওয়া হয়েছিল দেখো না, প্লাটিনাম রেডিয়াম ধাতু সংকর নির্মিত তারজালির উপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয়েছিল। এতে 90% অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই প্রক্রিয়াটি উভমুখী এবং তাপদায়ী। এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে। এরপরে দ্বিতীয় স্টেপে কি হয়, উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রেখে ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পর অক্সিজেন দ্বারা জারিত করা হয়। জারিত করার পর কি উৎপন্ন করা হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করা হয়। এই নাইট্রোজেন ডাই অক্সাইড পরবর্তীকালে আবার জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। সিম্পল ব্যাপার, 3টে স্টেপে কমপ্লিট। ওকে, দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে যদি সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটায় সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করে। এটা তোমাদের WBT এর কোশ্চেনে ছিল কিন্তু। আচ্ছা, এরপর কি বলেছে দেখো না, এস্টারিফিকেশন কাকে বলে? এস্টারিফিকেশনটা কি, গাঢ় H2SO এর উপস্থিতিতে যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তুমি যদি কোনো অ্যালকোহলের বিক্রিয়া ঘটাও, কি বললাম, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যদি কোনো অ্যালকোহলের বিক্রিয়া ঘটাও, তাহলে সেইখানে এস্টার উৎপন্ন। এই পদ্ধতিটাকে কি বলা হয়, এস্টারিফিকেশন। আচ্ছা, সমীকরণ সহ লিখতে বলেছিল, লেখা আছে, তোমরা নোট ডাউন করে নেবে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কিন্তু খুব জানদার কোশ্চেন। ইয়েস, যেমন আছে সেভাবেই করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এ এ সব জায়গায় এই আছে, চাপ নেই। তাহলে এই যে এইরকম করে করি দিই আমরা, ধরে নাও এইখানে আছে C2H5OH। ওকে, আচ্ছা, এখান থেকে 3 দিকে গেছে, 3টে ইকুয়েশন। একদম ফার্স্টের থেকে করব আমরা। প্রথমে কি ছিল দেখো না, গাঢ় H2SO4 সাথে 170 ডিগ্রি সেলসিয়াস। দেখো এটা যখন থাকবে জল বেরিয়ে যায়, এইখান থেকে জল বের করে নাও, একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, একটা জল বেরিয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে, C2H4। তাহলে এটা কি হয়ে যাবে না,
H4 প্লাস H2O। আচ্ছা, এরপর কি করছে দেখো না, CCl4 মাধ্যমে, CCl4 মাধ্যমে তোমার ব্রোমিন যুক্ত করছে, Br2 যুক্ত করছে। তাহলে কি হবে, আচ্ছা এইখান থেকে করছে না, এখন সেইখান থেকে করছে, আমাদের একটু বুঝতে ভুল হয়ে গেছিল। এই দুটো ছেড়ে দাও এখন, ঠিক আছে। এইখান থেকে করছে, এইখান থেকে কি যুক্ত করেছে, ব্রোমিন যুক্ত করেছে, এর সাথে CCl4 যুক্ত করেছে। তাহলে CCl4 যদি যুক্ত করে কি হবে বলো তো, এর যে দিক তুমি গঠনটা দেখো, C ডবল বন্ড C আছে, এই ডবল বন্ডটা না ভেঙে যাবে, ডবল বন্ডটা ভেঙে গেলে কি করে, CH2C এখানে একটা Br আনবে, তারপরে এখানে CH2 এখানে একটা Br আনবে। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে এ থেকে আবার গেছে, এইখান থেকেই আবার গেছে, এখানে কি যুক্ত করেছে দেখো না, H2 যুক্ত করেছে, নিকেল দিয়েছে, আর 200°C আছে। তাহলে এইখানে কি হয়, C2H6, অর্থাৎ হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে যাবে, মানে ওইখানে যে ডবল বন্ড ছিল সেটা সিঙ্গেল বন্ড আবার হয়ে যাবে, তাহলে C2H6 এ রূপান্তর হয়ে যাবে। ক্লিয়ার? দেখো টোটাল তোমাদের যে পেজটা ছিল সেই পেজটা টোটাল কভার আপ করলাম। কারো কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কি করবে, জানাবে। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে অবশ্যই কি করবে, তোমাদের এই সুন্দর ইউটিউব চ্যানেলে একটা এরকম সুন্দরভাবে ভিডিও দেওয়ার জন্য অতি অবশ্যই একটা কমেন্ট করবে, অতি অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি কি করবে, শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।